মির্জা ফখরুল নামের কুলাঙ্গার, এই যোগী মির্জা ফখরুল কি বলে শুনেন আপনার বাবার সম্পর্কে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আস্তাগফিরুল্লাহ, একটা ডায়াবলিক লাই, একটা মিথ্যাচারিতা আপনার বাবার সম্পর্কে, মিস ইনফরমেশন আপনার বাবার সম্পর্কে, মিসকোটেশন আপনার বাবার সম্পর্কে, অবিচার আপনার বাবা সম্পর্কে। আর আপনি বলছেন আপনার মহাসচিব তখন হাজতে ছিল। এই কুত্তার বাচ্চারা তখন গুলি করে মারা উচিত ছিল। হাসিনা অনেক উপকার করত এই কুত্তার বাচ্চাকে যদি গুলি করে মেরে ফেলতো। বিএনপিকে নিয়ে কিছু সমালোচনা করলেন জ্যাকব মিল্টন। তিনি বলেছেন বিএনপির তারেক রহমান এমন সময় এমন কথা বলেছেন যেই সময় আসলে যে কথার কোনো প্রয়োজন নয়। পাশাপাশি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটি আমি মনে করি যারা শহীদ জিয়ার রাজনীতি করে তাদের অন্তরও আঘাত দিয়েছে। তিনি এমন কথা বলেছেন তাকে মনে হয় না বিএনপি থেকে রাখার কোনো প্রয়োজন হবে। দর্শক, মির্জা আব্বাস এবং বিএনপির রাজনীতির ভয়ঙ্কর কিছু গোপন তথ্য ফাঁস করেছেন জ্যাকব মিল্টন। আমরা তার আলোচনা শুনলে বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারবো। মাহমুদুর রহমান সাহেবের এই মন্তব্যটার কয়েকটা দিক আছে। উনি বলেছে বিএনপির নেতারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা মনে করেন না। ঠিক আমিও ওনার সাথে একমত পোষণ করি এবং এই কথাটার জবাব বিএনপির কোন নেতা দিবেন না। ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না, অন্য কেউ স্বাধীন ছিল না, আমি স্বাধীন ছিলাম না, বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না, মুখ ফুটে একটা কথা বলতে পারতো না, দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না, দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারতো না, ব্যবসা ঠিক মতো করতে পারতো না, সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারতো না, হসপিটালে ঠিক মতো যেতে পারতো না, জীবন ছিল দুর্বিষহ। তাইলে 5ই আগস্ট 2024-এ ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা। এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি, গেট দ্য হেল আউট, দিস ইজ আওয়ার কান্ট্রি। মাহমুদুর রহমানের সাথে আমি একমত। 5ই আগস্টের যে স্বাধীনতা ছিল, এই স্বাধীনতাটা ছিল 1971 সালের 16 ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান। কারণ 1971 সালের 16 ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে, ওই স্বাধীনতার পরের দিনও 17-18 ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই। কিন্তু 5ই আগস্ট, আমি 5ই আগস্ট বলবো না, আমি বলবো 8ই আগস্ট 2024, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, ওই দিন ভারতীয় কোন সৈন্য, ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এন্টিটি, আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে। মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলিয়ে আরেকটা কথা আমি বলতে চাই। ছাত্ররা পারে নাই একটা জায়গায়। আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট ওয়েতে যদি আমি ইন্টারপ্রেট করি যে ছাত্ররা পারে নাই, ছাত্ররা 2টা জিনিস পারে নাই এখন পর্যন্ত, সরি 2টা না 3টা জিনিস পারে নাই, কিন্তু মূল একটা জিনিস পেরেছে। মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্ররা একটা জিনিস পেরেছে, বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব। কি জিনিস পেরেছে? ভারত ওয়াকারের মাধ্যমে, চুপ্পুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে। ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের, ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে। মূল কাজটা তারা করেছে। এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন, আমি আপনার সাথে একমত মাহমুদুর রহমান সাহেব। ওই একই দিনে যদি 3 বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো, চুপ্পুকে যদি বঙ্গভবন থেকে সরানো হতো, সংবিধানকে যদি ডিসপোজ করা হতো, তাইলে আজকের আমরা যে স্ট্রাগলটা করছি, এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকতো না। এখন সমস্যা হচ্ছে
বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল, কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে। আমি তো এটা জানতাম না। কেন জানতাম না? আপনারা দর্শকবৃন্দ, আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে, এই ডায়লগ আমাদেরকে আর শুনতে হবে না, আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে, এটলিস্ট এই জাহান্নামী কথাবার্তা আমাদেরকে আর শুনতে হবে না। কিন্তু না, শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয়। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে। শুনেছেন? আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন, এই ঠাকুরগাঁয়ের এই 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 ওটারে কি বল, এই যোগী, এই যোগীরে কি বলবেন? এটা তো একটা যোগী, ভারতীয় যোগী, ভারতীয় যোগী, ভারতীয় দালাল। সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস। সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা বালবালা সম্পাদক, কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব, এবং সে বলে এই কথা। তাইলে আমি একটা কথা বলি, ভারতীয়দের ভাষায় মোদির স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খতরে মে হ্যায়। মোদির স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খতরে মে হ্যায়। আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খতরে মে হ্যায়, বেগম জিয়া খতরে মে হ্যায়, তারেক জিয়া খতরে মে হ্যায়। যখন এই যোগী মির্জা ফাকু সে বলে ধর্ম যার যার, উৎসব সবার, সে নাকি অভিনয় করেছে পূজা মণ্ডপে গিয়ে। গত 17 বছরে তো মির্জা ফখরুল এই অভিনয়টা চালিয়ে আসছে। শুধু তারেক রহমানের চোখে পড়ে না, কারণ তার কপালে বোধহয় তিলক লাগায় দিছে, দিয়ে আবার মুছা দিছে, কারণ ওইটা তাতে কেউ দেখতে না পারে। বুঝেছেন? এখন এই লোক যদি এই কথা বলে, তাইলে শফিক রহমান, ডক্টর শফিক রহমান জামাত ইসলামের, তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয়, কারণ কি উনিও তো একসময় জাসদ করেছেন। শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ, অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ, কিন্তু কোন একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, অথবা এটার উপরে কি ওনার কোন স্পেসিফিক ব্যাখ্যা আছে? মাহমুদুর রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে, আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মার এই ধর্মমন্ত্রী বানায় দেন, তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে? আপনারা কি তাইলে ধর্মটাকে মিসইন্টারপ্রেট করছেন না? ওটাকে কি বলে, বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেইথ কোঅপারেশন, ইন্টারফেইথ রিলেশনশিপ, এটাকে আপনারা মিসইন্টারপ্রেট করছেন না? যার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে, যাকে দুদক ইনভেস্টিগেট করছে, যার উপরে তকমা লাগানো আছে রয়, তাকে আপনারা কেন ডাকেন? এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে, কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন, এই ভিডিওটায় শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ শর্মার পা ছুঁয়ে সালাম করতে গেছে। দেখুন দর্শকবৃন্দ, ভারত মাতা কি। আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে, ভারত মাতা কি। দেখেছেন তো শিবিরের সভাপতি কি? ভারত মাতা কি। তো শিবিরের সভাপতি সন্তোষ শর্মার পা ছুঁয়া মাথা নোয়া উনি কি সেজদা করতেছিল, না পা ছুঁয়া সালাম করতেছিল, নাকি ওটাকে কি বলে নমো নমো হরে রম এগুলো কইয়া সেজদা করতেছিল? কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি? তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম কইয়া
প্রণাম করতে থাকে, সেবা করার জন্য মাথা নোয়ায়, তাইলে উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতামই না উনি আসছে? এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে, পাশে তো মানব জমিনের সম্পাদক মতি মিয়া বসে আসছিল। এই মতি মিয়া তো আরেক গাবুর, হুবড়ি, এর মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে। ড্রামা জানে কেন জানেন? সে সত্যকে গ্রহণ করতে পারে না। ওয়াকারের মিনিমি বাটপার মুশফিক ফজল আনসারী যখন স্টেট ডিপার্টমেন্টে গিয়া ম্যাং ম্যাং করতেছিল, আমি কথা বলতেছিলাম, এই মতি মিয়া আমাকে রেফার করছে জনৈক বাংলাদেশি। এবং আমি যখন ফোন করছি বলে আস্তাগফিরুল্লাহ, ভাই আমি বিষয়টাকে এইভাবে জানতাম না। পরে আর আমার ফোনের ডরে উনি আর অফিসেও বসতেন না। এখন এই মতি মিয়ার পাশে বৈশা, মানব জমিনের মতি, তার পাশে বৈশা শিবিরের সভাপতি যখন এই সন্তোষ শর্মাকে পারে তো সিজদা দেয়, তো তাইলে কি হইল? আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির, একটু আপনারা দেখবেন, শুরুতেই দেখবেন भारत माता की। দেখছেন? দেখুন, সে যদি ওখানে বসে বলে আমি এটা করি নাই, আমি সন্তোষ শর্মাকে চিনতাম না, পাও ছুঁইয়া সালাম দিতে যাই নাই, এই কথা তো এখনই পার পাবে? একটা কথা আমি আপনাদেরকে বলি, ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাইলাল সে, আমি কিন্তু ছোট সময় সচেতন কতটা ছিলাম তা আমি জানি না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমি কিন্তু কানাইলাল শিলকে, আমি কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বোধহয় পা ছুঁইয়া সালাম করছি 2-4 বার। আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে, আমি অস্বীকার করব না, কিন্তু ওটা প্রণাম ছিল না। আমি স্কুলে ভালো করছি, তখন কানাই স্যার সামনে আসছে, আব্বা আম্মার সামনে আসছে, তাকে সালাম দিতে বলছে, আমি দিছি। আমার 7-8 বছর বয়সে অফকোর্স আমি দিছি, আমার মনে পড়ে। কিন্তু এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিসইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেব অথবা দেব না। এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল, বিষয়টা কোন দিকে গেল? তাইলে বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না। এখন এটা নিয়ে ডক্টর মাহমুদুর রহমান সাহেব উনি মন্তব্য করেছেন, এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে, যে উনি যখন কথা প্রতিবাদ করেছে শক্ত ভাষায় তাকে সমালোচনা করেছে। যারাই বলেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের যে সমালোচনা করেছে, খুব নোংরা ভাষা ব্যবহার করেছে। আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই, প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে। কারণ আমরা আর সীতানাথ বসাকের আদর্শ লিপির ওই ভাষায় বসে নাই, যেখানে বসছে ওই ছোট সময় কুকুরের কাজ কুকুরে করেছে, এইসব আদাইরা ডায়লগ দেওয়ার সময় নাই। এখন আমরা আর ওই পৃথিবীটা বাস করি না। প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন, যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমর পেঁচাইয়া সেটাইয়া যদি একটা বাড়ি দেয়, ঘুরিয়া বলবে আরে কুত্তার বাচ্চা, লাফাই উঠে গালি দিবে। এইসব ভদ্রতার কথা আমারে শিখায়েন না। তো এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ যদি ডক্টর শফিকুর রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে, আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো। রেদার আমি ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং নায়েবে আমির তাহের সাহেবকে বলবো, ওনারা যেন যে অভিযোগটা এসেছে সন্তোষ শর্মাকে নিয়ে হুবহু এই কথাটা একটা ব্যাখ্যা দাঁড় করাতে। যদি ব্যাখ্যা দাঁড় করাতে না পারেন, আপনাদের ব্যর্থতা এটা। আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই, আপনাদের কোনো মাউথপিস নাই। আপনাদের এত বড় একটা দল, আপনারা হসপিটাল করেন, আপনারা স্কুল করেন, আপনারা জনসেবা করেন, আপনারা জব ক্রিয়েট করেন, একটা মুখপাত্র রাখতে পারেন না যে মুখপাত্র জামাতের দলীয় মতামতটাকে সব সময় প্রকাশ করবে। আপনাদের ভিতরে এই যোগ্যতা, এই মননশীলতা, আপনাদের এই দূরদৃষ্টি আপনাদের ভিতরে তৈরি হয়। এখন আমাকে আপনারা গালি দিতে পারেন, যেরকম মিল্টন জামাত ইসলামের গালি দিছে না, আমি বলবো কি জানেন, জামাত হাজারো ভালো কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে। বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের স্বার্থে স্কুল কলেজ করেছে, মাদ্রাসা করেছে, ব্যাংক করেছে, আরো দাতব্য চিকিৎসালয় করেছে, করে না এমন কিছু নাই।
কিন্তু এত কিছু করার পরে এটার যে একটা কৃতিত্ব, এটা নেয়ার মতো যে ভাষার প্রয়োগ, এটা নেয়ার মতো যে আলাপ আলোচনা, এটা আপনারা করেন নাই। এক ভদ্রলোক লিখেছে শিবিরের সভাপতির ভিডিওটি এডিট করেছে ইলিয়াস। আপনি কি আমার সামনে আসবেন, অনলাইনে এসে আমার সাথে কথা বলবেন? ইউসুফ আলী সাহেব, আপনি ভুল, এটা অনলাইন অ্যাক্টিভিস্টের করা ভিডিও না। এই ভিডিওটা আমাকে প্রোভাইড করা হয়েছে নির্ভরযোগ্য একটা সূত্র থেকে, এবং ওখানে বসা ছিল মানব জমিনের সম্পাদক মতিউর রহমান। আপনাদের সন্দেহ হলে ওখানে চেক করুন। আপনার মতো লোকজন এখানে এসে গ্যাগ গ্যাগ করবে, এটা করেন না। এখন একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, জামাতের উচিত অনলাইন অ্যাক্টিভিস্টদের যিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নটা আপনাদের সবার উত্তর দেওয়া উচিত। ঠিক আছে, এই উত্তরটা ওখানে দেওয়া উচিত। সন্তোষ শর্মাকে ওখানে কেন নেওয়া হয়েছে? এবং আরো একটা কথা, জামাতের এটা লেজিটিমেট কোশ্চেন। বিএনপির ওখানে সন্তোষ শর্মা গিয়েছে, এত সমালোচনা হয় নাই। এখন আপনাদের এই কথার জবাবে বলি, বিএনপির কাছে জনগণের আর চাওয়ার কিছু নাই। বিএনপি বিকাম ভারতের বি টিম। জনগণের, বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিএনপির কাছ থেকে আর পাওয়ার কিছু নাই। যার জন্য বিএনপি সন্তোষ শর্মার সাথে দেখা করবে না হাসিনার ভাষায় বলবে ধর্ম যার যার উৎসব সবার, বিএনপির কাছ থেকে তাদের কোনো এক্সপেকটেশন নাই। সন্তোষ শর্মা যদি তারেক রহমানের গলা জড়ায় ধরে চুমাও খায়, কিছু বলবে না, কারণ সবাই বুঝে গেছে বিএনপি এখন ভারতের বি টিম। যার জন্য বিএনপি যখন সন্তোষ শর্মাকে নিয়ে বিছানায় ঘুমাইতে যায়, জনগণ বুঝা গেছে জামির খসরু মাহমুদ ওই দল করে, মির্জা ফখরুল ওই দল করে, ফজা হাসিনার ভাষায় কথা বলে, তো বিএনপির কাছ থেকে জনগণের আকাঙ্ক্ষা ওই রকম আর নাই। কিন্তু জামাতের কাছে আছে। জামাতকে তারা বিনয়ী মনে করে, জামাতকে তারা ইমানদার দল মনে করে, জামাতকে গণতান্ত্রিক ফোরামে তাদের উপরে দেশের জনগণ আশা আকাঙ্ক্ষা দেখায়। সেক্ষেত্রে জামাত জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই মুহূর্তে যদি ব্যর্থ হয়, মানসিকভাবে অনেকেই কষ্ট পান। জামাত, অনেকে বলেছে 1971 সালের 16 ডিসেম্বর অথবা তার আগে মুক্তিযুদ্ধে জামাত অংশগ্রহণ করে নাই। এটার একটা সঠিক ইন্টারপ্রিটেশন আজ অবধি জামাত তৈরি করতে পারে নাই। এটার উত্তর অ্যাভয়েড করেছে, এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু সঠিক একটা ইন্টারপ্রিটেশন তাদের মধ্যে নাই। এটাও তাদের ব্যর্থতা। তারা রাজাকার আলবদর তৈরি করেছে, এটার উপরে সঠিক একটা ইন্টারপ্রিটেশন জামাতের কাছে নাই। এই ব্যর্থতা তো অন্য কাউকে আপনারা দিতে পারবেন না। আপনারা সন্তোষ শর্মাকে নিয়ে একটা মন্তব্য করার জন্য নায়েবে আমির এসছে, সে ওই অঙ্ক পরীক্ষার খাতায় ইতিহাস লেখা শুরু করছে। জামাতের আমির বাধ্য হয়েছে একটা মন্তব্য করতে, 6 মিনিটের মন্তব্য, কিন্তু মূল বিষয়ের ধারে কাছেও যায় না। শুনুন জামাতের আমির কথাটাকে কি বলেছে। এই যে 2-3 দিন ধরে দেশে যা চলছে, যে যাই বলুক, আমাকে গালি দেখ দোয়া দেখ, হু কেয়ার, আমি এটা কোনো পরোয়া করি না। আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না। আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম, মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে, এবং সেই জোয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আমি আবার এই কথাটা আবার শুনবো, আপনাকে আবার বলি। প্রথম কথা, উনি একটা রাজনৈতিক দলের প্রধান এবং উনি একজন পেশাগতভাবে একজন ডাক্তার, ভালো বংশে জন্মগ্রহণ করেছেন, নির্লোভ একজন মানুষ এবং ভালো মানুষ।
ওনাকে কি কেউ শিখায় নাই যে কোন একজন রাজনৈতিক দল এবং দলের প্রধান জনসমক্ষে দাঁড়িয়ে কখনো বলতে পারে না হু কেয়ার? এটা অভদ্রতা। ওনাকে কি কেউ এটা শিখায় নাই? কারণ উনি ভালো মানুষদেরও রিপ্রেজেন্ট করে, খারাপ মানুষদেরকেও উনি রিপ্রেজেন্ট করে। আমার কথাটাকে একটু ভালোভাবে শুনেন। একটা রাজনৈতিক দল শুধু এটা বলতে পারবে না যে আমরা শুধু ভালো মানুষদেরকে রিপ্রেজেন্ট করি, এটা বলতে পারবে না। একটা রাজনৈতিক দল ভালো খারাপ সবাইকে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে একজন রাজনৈতিক নেতা কখনোই বলতে পারে না হু কেয়ার। তাহলে ডক্টর শফিক রহমান এখানে একটা ভুল করেছে। উনি বলছে হু কেয়ার। উনি কি রাজনৈতিক নেতা? উনি কি রাজনৈতিক নেতা কিনা দর্শক বৃন্দ? উনি যদি বলে হু কেয়ার, এটা কোন রাজনৈতিক নেতা, এটা কোন রাজনৈতিক নেতার ল্যাঙ্গুয়েজ না। কারণ রাজনৈতিক নেতার ল্যাঙ্গুয়েজ হবে আই কেয়ার। রাজনৈতিক নেতার ল্যাঙ্গুয়েজ হবে আই কেয়ার। রাজনৈতিক নেতা, প্রত্যেকটা রাজনৈতিক নেতার দায়িত্ব হলো সে কেয়ার করে, ভালো এবং খারাপ। তো ডক্টর শফিক রহমান সাহেব, উইথ ডিউ অল রেসপেক্ট, অত্যন্ত সম্মানের সাথে আপনাকে বলছি, আপনার এই কথাটা সামাজিকভাবে ইগনোরেন্ট। আপনি এই কথাটা ঠিক বলেন নাই। আপনি যখন বলছেন হু কেয়ার, আরেকটা কথা বলছেন, মনে হচ্ছে শীতের সময় বঙ্গোপসাগরে জোয়ার এসছে। আপনার এ কথাটাও ভুল। আপনি বলতে চেয়েছেন শীতের সময় সাগরে ঝড় উঠেছে। এর অর্থ শীতের সময় সাগরে ঝড় উঠে না। আপনি এটা প্রমাণ, এটা বলতে চেয়েছেন, কিন্তু কথাটাকে গুছিয়ে বলতে পারেন নাই। আপনি বলছেন শীতের সময় সাগরে জোয়ার এসছে। গ্রামাটিক্যালি, প্র্যাকটিক্যালি আপনার কথাটা ভুল। শীতের সময় বা গরমের সময় বা তুফানের সময়, গ্রীষ্মের সময় জোয়ার ভাটা সবসময় হবে। আপার টাইড, লোয়ার টাইড, এটা হবে, এর কোনো ব্যতিক্রম নাই। কিন্তু আপনি বলতে চেয়েছেন শীতের মধ্যে সমুদ্রে বা নদীতে ঝড় তুফান কম হয়, আপনি এটা বলতে চেয়েছেন। এবং হু কেয়ারস কথাটা অত্যন্ত আপত্তিজনক। আপনারা যদি একজন অনলাইন অ্যাক্টিভিস্টের সমালোচনা নিতে না পারেন, তাহলে রাজনীতি করছেন কেন? তো আপনারাও তো মির্জা আব্বাসের কাতারে গিয়ে দাঁড়াইলেন রে ভাই। আপনারাও তো তাহলে ফজার কাতারে দাঁড়াইলেন, তাইলে আপনারাও তো মির্জা ফখরুলের কাতারে গিয়ে দাঁড়াইলেন, তাই না? তো আসেন আমরা জামাতের আমিরের পরের কথাগুলো শুনি। এই যে 2-3 দিন ধরে দেশে যা চলছে, যে যাই বলুক, আমাকে গালি দেব, দোয়া দেব, হু কেয়ার, আমি এটা কোনো পরোয়া করি না। আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না। আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম। মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা। আর 11,000 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও, শেয়ার করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো। কথাটা ঠিক আছে অবশ্য। আমি বললাম যেটা ঠিক আছে। উনি বলেছে উনি না বলে অন্য কেউ বললে ভালো হতো। না ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনি বলেছেন কেন যেন আমার মনে হয়েছে এটা আপনার উদারতা, এটা আপনার দূরদৃষ্টি। আপনি বলে ঠিক করেছেন, কিন্তু একটা কথা, আপনি 2 লাইনে একটা স্টেটমেন্ট দিতে পারতেন, 2 লাইনে, এবং ওই 2 লাইনে প্রিসাইসলি সন্তোষ শর্মাকে নিয়ে 1-2টা লাইন লিখতে পারতেন।
এখানেও আপনি ভুল করেছেন। আপনি ছোট্ট একটা সফট, আবার ওখানে আবার লাগাইতে গেছেন সফট আর হার্ড। ইটস এ রং ডিসিশন, এটা ঠিক করেন নাই। অর্থাৎ আমি আর আপনার এই বক্তব্যটাকে ইলেবোরেট করব না। আপনি তিনটা ভুল করেছেন। এক, আপনাদের সেন্ট্রাল কোনো প্রেস অফিস নাই, মুখপাত্র নাই। আবার আপনারা কথা বলতে গিয়ে আপনি কয়েকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, ওটা একজন রাজনৈতিক দলের প্রধানের ল্যাঙ্গুয়েজ হতে পারে না। আবার তিন, আপনি যখন বলেছেন যে আপনাকে অনেকে বলেছে যে আপনি দলের প্রধান, আপনি বলবেন অন্য কেউ বলুক। ডক্টর শফিকুর রহমান, আপনাদের উচিত দলের একজন মুখপাত্র তৈরি করা, যে শিক্ষিত, দূরদর্শী, কথাবার্তা গুছায়া বলতে পারে, প্রচন্ড ডিপ্লোম্যাটিক কথাবার্তা জানে। আপনারা এমন কিছু লোকজন শফিকুর রহমান আপনার দলে আপনারা জোগাড় করেন, এরা বিসমিল্লাহর ব্যাখ্যা করতে গিয়া বঙ্কিম সাহিত্য টানে, লোকজন আপনাদের কথাই বুঝে না। তো আপনারা আপনাদের কৃতিত্ব নিতেও আপনারা বঙ্কিম সাহিত্য খুঁজা বেড়ান, মধুসূদনের সনেট খুঁজা বেড়ান, জনগণ আপনাদের কথা বুঝে না। আপনাদেরকে আমি বলবো, প্রাঞ্জল ভাষায় অঙ্কের পরীক্ষায় অঙ্ক লেখেন, ইতিহাসের পরীক্ষায় ইতিহাস লেখেন, ভূগোলের পরীক্ষায় ভূগোল লেখেন, কেমিস্ট্রির পরীক্ষায় কেমিস্ট্রি লেখেন। ঠিক আছে, অনেকে আমার এই মন্তব্যকে বলবেন আমার কাছে যেটা খারাপ অন্যের কাছে সেটা ভালো। অ্যাবসলিউটলি রাইট। কিন্তু একটা কথা বলি, আমরা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনযাত্রায় আমরা কিছু বিষয়কে দেখি যেটা ইউনিভার্সালি ট্রুথ, যেটা সত্য কথা। যেমন আকাশের রং নীল, এটা আমার কাছে যেমন নীল আপনার কাছেও তেমন নীল। তো নীলটাকে নীলের মতো করেই ব্যাখ্যা করা উচিত। এটা যদি আমরা করি, নীলটাকে নীল বলি, সাদাটাকে সাদা বলি, কালোটাকে কালো বলি, এক্ষেত্রে মতামত বা ব্যাখ্যা না, এক্ষেত্রে আমার অবস্থানটাকে সলিডিফাই করার জন্য আমি সঠিকভাবে তুলে ধরব। আমি মনে করি না জামাত ইসলামী কোনো বাটপারি করে, আমি মনে করি না জামাতের ভিতর একটা অসচেতন একটা দল, আমি মনে করি না জামাত কোনো হানি ট্র্যাপ মানি ট্র্যাপে যায়, আমি মনে করি না জামাতের নীতিবোধ খারাপ, আমি মনে করি না জামাত কোনো ভারতীয় রাজনৈতিক দল। আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামী গণ মানুষের রাজনৈতিক দল, মুসলমানদের রাজনৈতিক দল, যেখানে হিন্দুদেরকেও অ্যাকোমোডেট করা হয়, খ্রিস্টানদেরকেও অ্যাকোমোডেট করা হয়, বৌদ্ধদেরকেও অ্যাকোমোডেট করা হয়, এবং তাদের এই নীতিমালাগুলোকে আমি সম্মান করি এবং ভালোবাসি। একটা কথা মনে রেখেন, সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী যারা, তারা গঠনমূলক ভাবে তাদেরকে বলবে এই বিষয়গুলোর দিকে একটু নজর দেন। ডক্টর শফিকুর রহমান সাহেব, আবুল আলা মওদুদী সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি। উনি একজন পণ্ডিত, উনি একজন সত্যিকারের অর্থে মুসলমান ছিলেন, যিনি কোরআনকে, হাদিসকে, আমাদের ইমানকে সঠিকভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন উদাহরণের দ্বারা। উনি এত নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন, লেখাপড়া না জানা অনেক মুসলমানরা ওনাকে অপব্যাখ্যা করেন। কিন্তু রাজনৈতিকভাবে কনক্লুশনের ক্ষেত্রে ভারত যখন ডিভিশন হয়েছে, ইংরেজদের ষড়যন্ত্রে উনি নিজেও কনফিউজ ছিলেন যে উনি ভারতের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাঙতে চান অথবা চান না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কনফিউজড হয়েন না। রাজনৈতিকভাবে প্রত্যেকটা জিনিসকে এফেক্টিভলি মোকাবেলা করুন। সন্তোষ শর্মার মতো বিতর্কিত লোককে আপনাদের মিটিং এ দাওয়াত দিয়ে প্রমাণ করার দরকার নাই যে আপনারা হিন্দুদের সাথে কাজ করতে চান, আপনারা খ্রিস্টানদের সাথে কাজ করতে চান, আপনারা বৌদ্ধদের সাথে কাজ করতে চান। বিতর্কিত লোকজনদেরকে ডাকার দরকার নেই, তাদেরকেই ডাকুন যারা
নিরপেক্ষ, সমাজ গঠনে ভূমিকা রাখে, শিক্ষিত এবং সচেতন। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি কথা বলি, বাংলাদেশের মতো জায়গায় এ ধরনের 2-4 জন লোক আছে, তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলুন। গত 5 দিন আগে, আমি ভুল বলছি, গত 3 দিন আগে আমার সহকারী প্রসাদ গাঙ্গুলি গৌতম দাস নামক এক ভদ্রলোকের একটা ভিডিও পাঠিয়েছে আপনাদের এটা প্রসঙ্গে। গৌতম দাস অত্যন্ত প্রাঞ্জল কথা বলে, এফেক্টিভ কথা বলেন এই ভদ্রলোক। ওনার মতো লোকজন খুঁজে বের করেন, তাদেরকে সাথে কথা বলুন, আপনারা আলাপ আলোচনা করুন। আপনারা কতগুলো দেশদ্রোহী ক্লাউনদের টেনে আনবেন এবং বলবেন লোকজন আমাদেরকে গালি দিচ্ছে কেন? এটা করেন না। আমি এই বিষয়টা নিয়ে কনক্লুড এটা করব। অনলাইন অ্যাক্টিভিস্টের যে আপনাদেরকে সমালোচনা করেছে, কোন ভাষায় করেছে, কত নোংরা ভাষায়, কত ভালো ভাষায় করেছে, এটা ভুলে যান। টেক ইট অ্যাজ সিম্পল ক্রিটিসিজম, অ্যাজ লেস অ্যাজ ইউ ক্যান। কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টদের যিনি এই কথাগুলো বলেছেন, এই কথাগুলোকে লেজিটিমেট কনসার্ন হিসাবে নিয়ে 5 লাইনের একটা স্টেটমেন্ট দিয়ে টোটাল বিষয়টাকে ওভারকাম করতে পারতেন। ইনস্ট্যান্ট আপনারা আপনাদের মাথায় মুত মেখেছেন, গায়ে গু মেখেছেন। এই কাজগুলো আপনাদের করা ঠিক হয় নাই। এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না, এবং আজকের পরে কোন আপডেট যদি স্পেসিফিক না থাকে, আমার মনে হয় না এটার উপরে আর আমার কথা বলার কোনো দরকার আছে। দর্শকবৃন্দ, এরপরে আমি একটা বিষয়ে কথা বলতে চাই, যে কথাটা একটু টাচ করেছিলাম, যে জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের সংস্কারের জন্য ছাত্র জনতা গত 53 বছরের যে রাজনৈতিক নেতা নামধারী প্রস্টিটিউট তাদেরকে খুঁজেছে, নাকি এমন কোন মহামানবকে খুঁজেছে যিনি বাংলাদেশের রিফর্ম করতে সক্ষম? আপনাদেরকে খাঁটি বাংলায় একটা কথা বলি। জুলাই আগস্টের বিপ্লবের পরে ছাত্র জনতা একটা কথা চিন্তা করেছে, রাজনৈতিক দল হিসাবে যদি বিএনপিকে ডাকে, বিএনপির নেতৃত্বের ভিতরে তারা কতটা ক্যাপাবল এবং এফেক্টিভ গভর্নমেন্টকে ফর্ম করে, রিফর্ম করে জনগণকে ভালো কিছু দিতে পারবে, যারা ভারতের অ্যাগ্রাসনের সামনে বুক উঁচিয়ে তাদেরকে মোকাবেলা করতে পারবে। দর্শকবৃন্দ, আমি বিএনপির পক্ষে বা বিপক্ষে না, কিন্তু সচেতন বাংলাদেশী নাগরিক হিসাবে বাংলাদেশের ছাত্র জনতা বিএনপিকে বিশ্বাস করে নাই। এর অর্থ এটা না যে বিএনপির অযোগ্যতা, এর অর্থ এটা বিএনপির দলীয় যে কন্ডিশন, এই কন্ডিশনে ভারতের আগ্রাসনের মুখে বিএনপি দাঁড়া হয়ে কোমর সোজা করে বাংলাদেশকে রিফর্ম করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে রিফর্ম করতে পারবে না, রাজনীতিকে রিফর্ম করতে পারবে না, কোনো কিছুকে তারা রিফর্ম করতে পারবে না। দেশের ছাত্র জনতা তারা একজন মহামানবকে খুঁজেছিল। কাকে খুঁজেছিল? আমি যদি বলি মহামানব শব্দটা ভুল জায়গায় ব্যবহার করেছে, তারা একজন মানুষকে খুঁজেছিল যার যোগ্যতা আছে, দূরদর্শিতা আছে, বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা আছে, এক্সিকিউট করার ক্ষমতা আছে, যার ভীষণ আছে, এমন একজনকে খুঁজছিল। অর্থাৎ এই সব যোগ্যতা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে আপনার আমার মতো সাধারণ মানুষ না, সে মহামানব। মহামানব। তো তারা মহামানব খুঁজে পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। তারা বেগম জিয়াকে পিক করে নাই, তারা তারেক রহমানকে পিক করে নাই, তারা মির্জা ফখরুলকে পিক করে নাই, তারা বামপন্থী কোন লিডারকে পিক করে নাই।
তারা বাংলাদেশের রাজনৈতিক পতিতাদের কাউকে পিক করে নাই। তারা পিক করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেনাবাহিনীর প্রধান মীর জাফর ওয়াকারকে তারা পিক করে নাই। নৌবাহিনীর প্রধানকেও তারা পিক করে নাই, বিমান বাহিনীর প্রধানকেও তারা পিক করে নাই। তারা পিক করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কোমর ভাঙ্গা আসিফ নজরুলকেও তারা পিক করে নাই। এনজিওর কোন লোকজনদেরকেও তারা পিক করে নাই। এবং ভূমিদস্যু শাহ আলম, মাগি সাপ্লাইকারী শাহ আলমকেও তারা পিক করে নাই। খুনি আনভিরকেও তারা পিক করে নাই। আনভিরের ছোট ভাইকেও তারা পিক করে নাই। খুনি তারা পিক করেছে এমন একজন মানুষকে যার এই যোগ্যতাগুলো আছে। ডক্টর ইউনূসকে পিক করেছে। ডক্টর ইউনূসকে তারা দেখেছে যে যার বুদ্ধিদীপ্ততা, মেধা, যোগ্যতা, অর্জন, ভিশন এবং এক্সিকিউশন এবং গ্রহণযোগ্যতার দিক থেকে ডক্টর ইউনূস বাংলাদেশের সবার চেয়ে ভালো, সবার মধ্যে ভালো। তাকে পিক করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পারফেক্ট না, দর্শকবৃন্দ আমার কথা ভুল, আপনারা ভুল বুঝবেন না। উনি পারফেক্ট না, ওনার ভিতরে ইমপারফেক্ট বহু কিছু আছে, কিন্তু তারপরে হি ইজ এ বেটার চয়েস আউট অফ অল দ্যাট। তাকে পিক করেছে, তাকে রিফর্মের দায়িত্ব দিয়েছে। রিফর্মের দায়িত্ব দেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশকে এমনই একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যে দেশের সফলতা আসবে, ছাত্র জনতার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আশা তৈরি হয়েছে, আশাবাদ তৈরি হয়েছে। এখন দেশের জনগণই চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন 5 বছর, 7 বছর, 10 বছর উনি যেন কন্টিনিউ করে। এখন বিএনপির কিছু নেতা নামধারী পতিতা, ভারতীয় পতিতা আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলেছে ছাত্র জনতা আন্দোলন করে নাই কোন মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য। আমির খসরু মাহমুদ চৌধুরী বেটা হাবলু, হাবড়া, গাবুর, হিজড়া, ভারতীয় শুয়োর, যোগ্যতা দিয়ে তুই ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারে কাছেও যাস না বেটা। যোগ্যতা দিয়ে ডক্টর ইউনূসের একটা পায়ের নখের কাছে যাস না। রাজনৈতিক মেধা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারে কাছেও নাই। দূরদর্শিতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের 10,000 মাইলের মধ্যেও নাই। অর্জন এবং অভিজ্ঞতার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের 25,000 মাইলের মধ্যেও বেটা তুই নাই। আমির খসরু মাহমুদ আপনার যোগ্যতা কি জানেন? ভারতের পাচাটা, চায়নার সাথে বাংলাদেশের এবং জাতীয়তাবাদী দলের দূরত্ব তৈরি করা এবং অমিত শাহের মুদ খাওয়া, এটা হচ্ছে আপনার যোগ্যতা। তো আপনার মতো লোক ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে জেলাস হবে, হিংসা হবে, এটা কি নর্মাল না? এটা কি নর্মাল কিনা? এখন আমির খসরু মাহমুদ অথবা মির্জা ফখরুল অথবা বিএনপির অন্য কোন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ছোট করে কথা বলে, কারণ একটা মেধায়, শিক্ষাগত যোগ্যতায়, অভিজ্ঞতায় ওনার ধারে কাছেও তারা যায় না। এবং আরেকটা কথা, মির্জা ফখরুল, গোরখোদক আব্বাস, আব্বাসের নামের আগে আমি আর মির্জা বলবো না, গোরখোদক আব্বাস, কারণ ও তো ভুয়া মির্জা। মির্জা আব্বাসের নামের আগে আপনারা কেউ মির্জা লাগাবেন না দর্শকবৃন্দ। আব্বাসকে সবসময় বলবেন কবর খোদক আব্বাস। এই কবর খোদক আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী, ফালুক, ইকবাল হোসেন টুকু, আব্দুল আউয়াল মিন্টু, সামা বায়ের,
রুমিন ফারহানা, আমানুল্লাহ আমান, সালাউদ্দিন, মোহাম্মদ সালাম, এদের মতো লোকরা এরা ইউনূসের পেশাব করা পানি পবিত্র কইয়া বদলে নিয়ে হাঁটার মতো যোগ্যতা রাখে। এরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন করে, যোগ্যতা নিয়ে প্রশ্ন করে, দেশপ্রেম নিয়ে প্রশ্ন করে, এদেরকে যা জুতা পেটা করা উচিত রাস্তায় ফেলে। এদের জন্য আর কিছু নাই। Therefore, আমি নিঃসন্দেহে বলতে পারি জুলাই আগস্টে যারা বিপ্লব করেছে তারা একজন মানুষরূপী মহামানবকে খুঁজেছিল, যারা যিনি বাংলাদেশটাকে সঠিকভাবে রিফর্মে সক্ষম, পৃথিবীব্যাপী যার গ্রহণযোগ্যতা আছে, তার সার্বিক যোগ্যতা আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ওই ব্যক্তি। দর্শকবৃন্দ, নেক্সট আমি কথা বলতে চাই রিফর্ম নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছে, যে কথাটা বলেছে আসুন আমরা ওনার কথাটা শুনি। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, জেলের পিছনে, দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে, আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি, এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম, বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। বহু নেতাকর্মী তার জান কোরবান করেছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। তারেক রহমান সাহেব, আপনার কথায় আমি হাসবো না আপনার কথায় আমি কাঁদবো? তারেক রহমান সাহেব, আপনি একটা চুটকি শুনেছেন যে হুজুরেরা, টুইরা মুন্সিরা শীতকালের ওয়াজ গরম কালে করে? আপনি শুনেছেন কখনো তারেক রহমান সাহেব যে শীতকালের যে ওয়াজ, ওই ওয়াজ গরমকালে করে আর গরমকালের ওয়াজ শীতকালে করে? এটা শুনছেন আপনি কখনো? গত 17 বছরে আপনার দল নিষ্পেষিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনি যদি জেমস উইলফোর্ড গার্নার তার রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা শুনেন, কনফুসিয়াসের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়েন, অ্যারিস্টটলের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়েন, তারা একটা কথা বলেছে। কি বলছে তারেক রহমান সাহেব আপনি জানেন? আপনাকে আমি বলি, যখন ক্ষমতায় থাকবে তখন রিফর্ম এক্সিকিউট করো, প্রস্তাব করো, এক্সিকিউট করো, কারণ তুমি তখন সিস্টেম চালাচ্ছ। আপনাকে কেউ এটা শিখায় নাই? আপনার এই স্টেটমেন্টের সময় আপনার চারপাশে যে কতগুলা কুত্তা বসে আছে তাই লাগিয়ে কেউ বটতলার উকিল, কেউ নিমতলার উকিল, কেউ টাট্টিখানার উকিল, এরা কেউ বলে নাই? আপনারা 3 বার গভর্নমেন্টে ছিলেন, তখন কেন রিফর্ম করেন নাই? আর যখন আপনার কোমর ভাঙ্গা দিছে, যখন আপনি ক্ষমতায় নাই, যখন আপনার নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমায়, আপনার মা হাজতে আর ভারতীয় দালাল ফখরুল হাজতে, তখন আপনি রিফর্মের প্রস্তাব দেন কেন? যেখানে জনগণের ভোটাধিকার আপনি আদায় করতে পারেন না, তখন আপনি রিফর্মের প্রস্তাব দিচ্ছেন কেন? তাহলে কি শীতকালের ওয়াজ গরমকালে করা হয় নাই? তারেক রহমান সাহেব, আর ইউ রিয়েল? আর ইউ within your right mind? Tariq Rahman Sahib, you are not my enemy. I have tons of respect for you. I love you as a brother. কিন্তু আপনি কি প্র্যাকটিক্যাল না নাকি ইমপ্র্যাকটিক্যাল? নাকি আপনার হাতে কেউ একটা কাগজ ধরায় বলে যেটা পড়েন?
রহমান সাহেব, আপনি বলেছেন আপনি রিফর্মের কথা বলেছেন। কখন আপনি রিফর্মের কথা বলেছেন? যেখানে আপনি জনগণের ভোটাধিকার আদায় করতে পারেন নাই, আপনার মায়ের চিকিৎসার জন্য হাজত থেকে বের করতে পারেন নাই, একটা আন্দোলন তৈরি করতে পারেন নাই, তখন আপনি রিফর্মের প্রস্তাব দিচ্ছেন। এর ভ্যালু কি? আপনি যখন সরকারে ছিলেন, আপনার মা যখন প্রধানমন্ত্রী ছিল, তখন আপনি রিফর্ম করেন না কেন? কেন করেন নাই? আজকের এখন বলছেন রিফর্ম করতে গিয়ে আপনি তখন এই করেছেন সেই করেছেন। এটা কি লজিক্যাল তারেক রহমান সাহেব? আপনি এই মুহূর্তে বিএনপি কে ভারতীয় জাতীয় জনতা পার্টি করছে, আপনার দলের নেতা কর্মীরা হাসিনার ডায়লগ দিচ্ছে, আপনার দলের নেতা কর্মীরা আওয়ামী লীগকে আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র বানাইছে। আর আপনি এখন বলছেন যে আপনি রিফর্ম প্রপোজ করছেন, হোয়াইল আপনার দলের নেতা কর্মীরা পাট খেতে ধান খেতে ঘুমাইছে। আপনি মির্জা ফখরুলের জন্য উদারতা দেখাইতেছেন। আপনি মির্জা ফখরুলের কথা শুনছেন, ইদানিং সে হাসিনার ডায়লগ দেয়, ইদানিং সে হাসিনার ডায়লগ দেয়। ধর্ম যার যার, উৎসব সবার। এবং আপনি যেই মহাসচিব, যেই বেটা আপনার বাবাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই মির্জা ফখরুল নামের কুলাঙ্গার, এই যোগী মির্জা ফখরুল কি বলে শুনেন আপনার বাবার সম্পর্কে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আস্তাগফিরুল্লাহ, একটা ডায়াবলিক লাই, একটা মিথ্যাচারিতা আপনার বাবার সম্পর্কে, মিস ইনফরমেশন আপনার বাবার সম্পর্কে, মিসকোটেশন আপনার বাবার সম্পর্কে, অবিচার আপনার বাবার সম্পর্কে। আর আপনি বলছেন আপনার মহাসচিব তখন হাজতে ছিল। এই কুত্তার বাচ্চারা তখন গুলি করে মারা উচিত ছিল। হাসিনা অনেক উপকার করতো এই কুত্তার বাচ্চাকে যদি গুলি করে মেরে ফেলতো। আর আপনি তখন রিফর্মের প্রস্তাব নিছেন কি কইরা? তারেক রহমান সাহেব, চেঞ্জ ইউর রাউট, চেঞ্জ ইউর অ্যাডভাইজার, চেঞ্জ ইউর পলিসি। আপনি ধরা পড়ে যাচ্ছেন, আপনি চারিদিকে ধরা পড়ে যাইতেছেন। আমেরিকায় কতগুলো রিকশাওয়ালা রাখছেন, এই রিকশাওয়ালারা এখনো চা সিঙ্গারা নিয়ে ব্যস্ত। এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য বানাইছেন। আপনার কাছে যে কি বইলা সেল করে আমি জানি না তারেক রহমান সাহেব। এই অযোগ্য, অথর্ব, অদূরদর্শী শুয়োর, এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য বানান। বটতলার কতগুলো বাল ছাল গরু ছাগল, ছাল নাই, পাছার ছাল নাই, এমন কতগুলা কুত্তা গরু ছাগল বলদ, এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব দেন, সদস্য বানান। আর চারপাশে বসায় রাখছেন কতগুলো খুনি, 2 পয়সার বাউছল, ভুয়া কতগুলো লোকজন। আরে ভাই, আপনার যদি চোর ডাকাত দরকার, বিশ্ব ডাকাতকে আপনার পাশে বসায় রাখেন, শেষে রাখেন কেন? আর আপনার কথাবার্তা, আপনার আমি বলছি আপনার স্পিচ রাইটার ভালো না, আমি ওরে চেঞ্জ করার কথা বলছি, সেই কবে থেকে আপনারা বলছি আপনার স্পিচ রাইটার ভালো না। আপনি কি কানে শুনেন না? নাকি আপনি কানে শুনেন না? চিমটি দেওয়ার জন্য হায়ার করে রাখছেন যে হাসির সাবজেক্ট আসলে আপনার জন্য চিমটি দেয়, পরে আপনি চিমটি দিতে ভুলে গেছে, সবার হাসি যখন শেষ হয় তখন আপনার চিমটি দেয়, আপনি তখন হা হা করে হাসা উঠেন। আপনার মাথা ব্যথা ঠিক আছে? আপনি রিফর্মের যে কথাটা বলছেন, আপনাকে কেউ বলে নাই যে যেখানে বালুর ট্রাক আপনি সরাইতে পারেন না, মায়ের চিকিৎসা আপনি করাইতে পারেন না, আপনি কিসের উদাহরণ দিতেছেন তারেক রহমান সাহেব?
reform your inner circle, change your inner circle. আপনার 2-3টা লেয়ার আপনি চেঞ্জ করেন, ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার আপনি চেঞ্জ করেন আশেপাশে থেকে। তারেক রহমান সাহেব, আপনার দল জাতীয় পার্টি বা মুসলিম লীগের মতো হারায়া যাবে। ভারতের প্ল্যান হচ্ছে জিয়াউর রহমানের নামকে ইতিহাস থেকে মুছে ফেলা। তারা এই কাজটা সূক্ষ্মভাবে করে যাচ্ছে এবং আপনি তাদের পাতা ফাঁদে আপনি পা দিচ্ছেন। ঠিক আছে, তাদের পাতা ফাঁদে আপনি পা দিচ্ছেন। কন্টিনিউয়াসলি আপনি তাদের পাতা ফাঁদে আপনি পা দিচ্ছেন। আজকে আপনাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, আপনি এই বক্তব্যটা দেওয়ার আগে একবার কি চিন্তা করেন নাই যে মানুষ রিফর্ম কখন করে? যখন ক্ষমতায় থাকে। এই রিফর্মটা কখন করে? যখন ক্ষমতায় থাকে। আপনি যখন এখন বক্তৃতা দিতে যাবেন, আমি হাসিনা শাসনামলে রিফর্ম করছি, আপনারা কি কেউ বলে না এই বেটা তুই যখন ক্ষমতায় আসলে 3বার তখন করস না কেন? এর কোন ব্যাখ্যা আপনার কাছে আছে? কোন ব্যাখ্যা আপনার কাছে আছে? নাই তো, না? তা আপনাদের যদি এটাই না থাকে, এই চিন্তাই না থাকে, তাইলে আপনি আর কি করবেন? ওকে তারেক রহমান সাহেব, আপনাকে আজকের মতো এটাই শেষ করলাম। ভবিষ্যতে আপনাকে নিয়ে আমি আবার কথা বলতে আসব। তবে আপনি আবার একটা কথা বলছেন লোকজনদেরকে, আপনার দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে। শুনি আপনি কি বলছেন। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপির তেশ করতে হবে। ওই হাপির তেশটা আপনি নিজেও করবেন। কেন করবেন জানেন? ভুল সিদ্ধান্ত যেই নেক, সবকিছুর দায়ভার আপনার ঘরে যাবে। গোরখোদক আব্বাস দেশে বসে কথা কয়, দায়ভার আপনার ঘরে যায়। ফজা আজে বাজে কথা বলে, দায়ভার আপনার ঘরে যায়। যোগী মির্জা ফখরুল হাসিনার ভাষায় কথা বলে, দায়ভার আপনার ঘরে যায়। জনগণ যদি 5ই আগস্টে গিয়ে বুড়ি আঙ্গুল দেখায়, ওটা আপনাকেও দেখানো হবে। সচেতনতাটা, হুঁশিয়ারটা ঠিক মতোই করছেন, নিজেরে বাদ দেন কেন? হাপির চেষ্টা আপনিও করবেন নাকি করেন না? একটু চিন্তা করে দেখেন আমি যা বললাম, একটু চিন্তা করে দেখেন আমি কি বললাম। এই বিষয়গুলো একটু গ্রহণ করতে শিখুন, জিনিসগুলো একটু বুঝতে শিখুন। আর এই মির্জা ফখরুলের এই কথাটা কানের ভিতরে একটু ঢুকান। যোগী ফখরুল কয় হাসিনার ভাষায়, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার হাসিনার কথার পুনরাবৃত্তি এই যোগী ফখরুলের কথায় শুনেন। এই যোগী ফখরুল বসুন্ধরায় গিয়া বসে থাকে, শাহ আলমের পা ধরে বসে থাকে। শাহ আলম হচ্ছে 80-র দশকের নাম করা বেশ্যা, প্লট বেচে, বসুন্ধরা বেচে, ইস্ট ওয়েস্ট প্রপার্টির নাম দিয়া। বেলি চৌধুরীর বয়ফ্রেন্ড, তার গার্লফ্রেন্ডের অভাব নাই, তাদেরকে দিয়ে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করায়। এটা ছিল শাহ আলমের মূল ব্যবসা, হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ। পরবর্তীতে শাহ আলম, আকবর সুবহান শাহ আলম, বসুন্ধরা এই হানি ট্র্যাপ মানি ট্র্যাপ মহিলাদের, সুন্দরী সুন্দরী মহিলাদের হায়ার করছে। বিএনপির নেতাদের ঘায়েল করছে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করছে। আওয়ামী লীগের নেতাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করছে এই শাহ আলম। পরবর্তী সময় তার ছেলে আনভিরে দিয়ে আর এক ছেলে, ওর নামটা এখন আমার মনে নাই, দুইটাই খুনি, দুইটাই লুচ্চার এক শেষ। করুক লুচ্চামি, দ্যাট ইজ দ্যার পার্সোনাল ক্যারেক্টার, কিন্তু তারা একটা লুচ্চামি করে একটা কাজ করে।
মেয়েগুলাকে ব্যবহার করার পরে তাকে মেরে ফেলে, জানে মেরে ফেলে, এই খুনি শাহ আলম। এখন এই শাহ আলমের ওইখানে গিয়ে যখন ডক্টর শফিক রেহমান এবং জামাতের লোকজন বসে, বিএনপির লোকজন বসে, তখন শাহ আলমকে লেজিটিমেসি দেওয়া হয়, বসুন্ধরাকে লেজিটিমেসি দেওয়া হয়। এটা কি ডক্টর শফিক রেহমান জানেন? ডক্টর শফিকুর রহমান কি এটা বুঝেন? জামাতের নায়েবে আমির এটা কি বুঝেন? আপনারা রাজনৈতিক দল করেন, এজন্য একটা বেশ্যার কাছে যেতে হবে আপনাদেরকে, নাকি ওয়াকার প্রেসক্রাইব করেছে তার কাছে যাওয়ার জন্য? আপনারা তো ওয়াকার বলতে আপনারা পাগল, কারণ ওয়াকার হচ্ছে সুডো মুসলিম, সুডো মুসলিম ওয়াকার, মীর জাফর ওয়াকার। তার কথায় আপনারা শাহ আলমের কাছে যাবেন, তার কথায় শাহ আলমের কাছে 2 পয়সা নিবেন, শাহ আলমের কথায়, আনভিরের কথায়, তাদের টাকায় আপনারা অফিস ভাড়া দিবেন, সন্তোষ শর্মাকে দাওয়াত দিবেন? আপনাদের কাছ থেকে জনগণ কি শিখবে, কি পাবে, কি হবে, কি পাবে? দর্শকবৃন্দ, আমি বলেছিলাম আমাদের দেশের সামাজিক অবস্থা এতটা নিচে গেছে, সামাজিক মিডিয়ার বদৌলতে বা অন্য কিছুর বদৌলতে আমরা আমাদের সমাজকে এখন আর ভালো সমাজ বলে দাবি করতে পারি না। রক্ষণশীল সমাজ, সম্মানী একটা সমাজ, নীতিবান একটা সমাজ, এ কথা দাবি করতে পারি না। কেন দাবি করতে পারি না? আমাদের এই মা বোনরা রাস্তাঘাটে যদি এ ধরনের আচরণ করে, এই আচরণটাকে আপনারা কিভাবে দেখেন? আমি একটা ভিডিও দেখাই। এটা কি আমার বা আপনার ভাই বোন, নাকি এটা দৌলতদিয়া, টানবাজার, সোনাদিয়ার কোনো মেয়ে? এরা আমাদের সমাজে এভাবে আচার আচরণ করে রাস্তাঘাটে। আরেকবার দেখেন আমাদের সমাজের অবস্থা কি এরকম। এরাই কি আমাদের ভাই বোন? এরাই কি আমাদের সমাজের অংশ, নাকি এরা দৌলতদিয়ার অংশ, সোনাদিয়ার অংশ, টানবাজারের অংশ? এরা কারা? ছাত্র জনতার আন্দোলনের মধ্যেও আমরা এই ধরনের কোন এক বেটিকে এ ধরনের কথাবার্তা বলতে শুনেছি। ছাত্র জনতার আন্দোলনের মধ্যেও এ ধরনের একটা মেয়েকে প্রস্টিটিউটদের মতো চিল্লাতে শুনেছি, আর্মিকে কনফ্রন্টেশন করতে দেখেছি, পুলিশকে কনফ্রন্টেশন করতে দেখেছি। এরা কি আমাদেরই সমাজের পার্ট, নাকি এরা দৌলতদিয়াকে রিপ্রেজেন্ট করে, নাকি টানবাজারকে এরা রিপ্রেজেন্ট করে? এরা কারা? দেখতে তো মায়ের জাতি মনে হয়, কিন্তু এই মায়ের জাতি যখন এভাবে অ্যাক্ট করে, তাকে আপনারা কি জাতি হিসাবে দেখবেন? আমাকে বলেন, এদেরকে আপনারা কিভাবে দেখবেন? কিভাবে এদেরকে ট্রিট করবেন? কিভাবে তাদের সম্পর্কে আচার আচরণ করবেন? দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে নীতি কথা শোনানোর জন্য এই শো করছি না, কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো, আয়নায় নিজের চেহারাটাকে বারবার দেখুন, আমাদের সমাজটাকে আপনারা বারবার দেখুন। আমাদেরকে এগুলো বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এর পরিবর্তন আমাদের মধ্য থেকে আমাদের চাইতে হবে। আমরা যদি এগুলো চাইতে ব্যর্থ হই, আলটিমেটলি আমাদের পরিবর্তন কখনোই হবে না। দর্শকবৃন্দ, এটা একটা দিক। আরো একটা দিক নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওতে একটা জিনিস দেখানো হয়েছে, টাকার জন্য, জমি জমার জন্য 2 সন্তান তার বাবাকে কোপিয়ে জখম করেছে, খুন করার মতো অবস্থা হয়েছে। দেখুন।
এই যে বেটা মেরে দিচ্ছে রহিম রে মেরে দিচ্ছে হ্যাঁ মারলেছে হে ইটা করে কি রহিম রে মারছে কে মারছে ও যা আবার কে করছে এই যে করেন সব ভিডিও করেন এই যে রহিম রে মারছে আমার কথা কো শুনে নাই জয় রে কথা দিলি বাইর করেন সাইফুলে হ্যাঁ আমি মারছি আমি সাইফুলে মারছে হ্যাঁ আমরা কোন যুগে বাস করছি দর্শকবৃন্দ, আমরা কোন সমাজে বাস করছি, আমরা কোন সময়টায় বাস করছি দর্শকবৃন্দ। দুই সন্তান তার বাবাকে কুপিয়ে মেরেছে, আবার গর্বের সাথে বলে আমি মেরেছি। দর্শকবৃন্দ, একটা প্রসঙ্গ না টানলেই না, প্রবাস থেকে অনেক ভাই প্রবাসের অনেক বাবা তাদের জীবন উজাড় করে কষ্ট করে দেশের এই রক্তচোষাদের জন্য, পরিবারের সদস্যদের জন্য টাকা পাঠায়, গিফট পাঠায়, জামা কাপড় পাঠায়, গোল্ড পাঠায় তাদের বেঁচে থাকার জন্য, খাবার কিনে দেয়। অথচ এই প্রবাসী ভাই বোনদের, প্রবাসে যারা থাকে বাবা, প্রবাসে যাই ভাই থাকে, প্রবাসে যাই বোন থাকে, দেশে তাদেরকে কোন রকম মূল্যায়ন করা হয় না, এবং এরা যখন দেশে যায় তাদেরকে এভাবে খুনের শিকার হতে হয়। দেশে যারা থাকে এদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হয়, অশ্রদ্ধা করা হয়, তাদের গায়ে শারীরিক মানসিক অত্যাচার করা হয়, আমাদের সমাজে এটা এখন নিত্য নৈমিত্তিক। আমরা যখন দাবি করি আমাদের এটা মুসলিম সোসাইটি, আমরা যেন আমাদের দিকে আরেকবার আয়নায় ভালো করে আমাদের দিকে তাকাই। আমরা কি আসলেই মুসলিম সোসাইটি? আমরা কি রক্ষণশীল সোসাইটি? আমরা কি আমাদের বাবা মা তাদেরকে সঠিকভাবে আমরা কি ট্রিট করছি? আমরা কি আমার বাবা মাকে ঠিক মতো শ্রদ্ধা করছি, ভালোবাসছি, নাকি তাদের জমি জমার জন্য আমরা তাদেরকে খুন করছি? একটু চিন্তা করে দেখেন দর্শকবৃন্দ। আজকের আমার আলোচনা শেষ। এখন আপনাদেরকে এক দর্শক একটা কথা বলেছে, এই দর্শককে একটা কথা বলি। জাহাঙ্গীর আমির কায়েস মাহমুদ তিনি বলেছেন, নিউ ইয়র্ক শহরে আয়নায় তোর নিজের চেহারা। জাহাঙ্গীর আমির কায়েস মাহমুদ, আপনার বাবা যদি একজন থাকে এবং আপনি যদি ভদ্রলোক হন এবং লেখাপড়া জানেন, আপনাকে আমি ইনভাইট করছি, স্ক্রিনে আসুন। আপনাকে আমি কোনো গালিগালাজ করব না, সম্মান দিয়ে আমি আপনাকে কথা বলবো। আমি চাচ্ছি আপনি যেই কথাটা বলছেন এই কথাটা কি আপনি স্ক্রিনে এসে আমার সাথে আলোচনা করুন। নিউ ইয়র্ক শহরে আয়নায় আমার কোন চেহারা আপনি জানেন, যেটা নিয়ে কথা বলার যোগ্যতা এবং তথ্য আপনার কাছে আছে? আপনি এখন ইয়েস লেখেন, আমি এখনই আবার লিঙ্কটা পাঠিয়ে দেব। আর আপনার বাবা যদি 25 জন হয়, আপনার মা যদি 25 জায়গায় ঘুমায় থাকে, দেন আপনি আসবেন না। অথচ আমি অপেক্ষা থাকবো আরো 2 মিনিট। জাহাঙ্গীর আমির কায়েস মাহমুদ, আপনি লাইভে আসেন, আমি এখন লিঙ্ক দেব। আমার সম্পর্কে আপনি কি জানেন এটা নিয়ে আপনি এসে কথা বলেন। ঠিক আছে? কই আমি আপনার রেসপন্স পাচ্ছি না। জাহাঙ্গীর আমির কায়েস মাহমুদ, আসেন। দর্শকবৃন্দ, বুঝেছেন? সমাজের সত্যি কথা বলবেন, সমাজের পরিবর্তন চাইবেন, এ ধরনের গু খাওয়া, মূত্র খাওয়া না। ইমরান ইরশাদ, আপনি বলেছেন আপনিও সমালোচনা সহ্য করতে পারেন না। দ্যাটস নট ট্রু। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। তো আলোচনার মাঝখানে হয়তো অনেক বড় ভিডিও, কিন্তু আলোচনার শুরুতে যে একটু আপনারা দেখিয়েছি, মির্জা ফখরুল বলেছেন যদি 2025-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যু হতো তাহলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যেত। তিনি এই কথাটা কিসের ইঙ্গিত করে বলেছেন? তিনি এই কথাটা কি মিন করেছেন? তার মানে জিয়ার শাসন আমল খারাপ ছিল, জিয়ার শাসন ব্যবস্থা ভালো ছিল না, জিয়া একজন জঙ্গি নেতা ছিল, যার কারণে এই অবস্থা হতো। একজন শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের দলের একজন মহাসচিব তাকে নিয়ে মন্তব্য করছে, এটা কেউ কিছু বলছে না?
চিন্তা করা যায়। তো মির্জা আব্বাসকে নিয়ে কিছু কথা বলেছেন, তারেক রহমানের সমালোচনা করেছেন। আসলে সমালোচনা করলেই যে তারা খারাপ হয়ে যাবে বিষয়টা এরকম নয়। সমালোচনা করা হচ্ছে, যে বিষয়গুলো সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো যদি নিয়ন্ত্রণে বা সেই বিষয়গুলো যদি পর্যালোচনা করে ঠিক করে নেওয়া হয়, তাহলে হয়তো বা বিএনপির রাজনীতি বা বিএনপির ভবিষ্যৎ আলো ভালো হবে। কারণ বিএনপির ভিতরে এখন কিছু নেতা আছেন যারা আসলে বিএনপিকে বুক করে তারা খাচ্ছে, মোটামুটি তারা ত্যাগী নেতা নয়। বিএনপিতে অনেক ত্যাগী তরুণ নেতা রয়েছেন, তাদেরকে আসলে দায়িত্বে নেওয়া দরকার। বিএনপির বিশেষ করে একটা কাউন্সিল প্রয়োজন, তাদের নেতৃত্ব, তাদের এতদিন যে নেতৃত্ব আমরা ছোটবেলা থেকে দেখতেছি সেই একই নেতৃত্ব কিন্তু রয়েছেন প্রায় 15 বছর যাবৎ। তো নেতৃত্বে আমার মনে হচ্ছে বিএনপির অতি দ্রুত একটা কাউন্সিল করা প্রয়োজন। আর এই নতুন নেতৃত্ব আসলে বিএনপির নেতাকর্মীদের ভিতরে একটা উজ্জীবিত অবস্থা থাকবে এবং নতুন নেতৃত্ব যারা আসবে তারাও কাজ করতে আগ্রহী থাকবে। বিএনপির পদের কোনো আপনার এদিক সেদিক হচ্ছে না, যার কারণে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যেও আন্দোলন করার বা তাদের মধ্যে দলের জন্য কাজ করার যে একটা আগ্রহ সেটা তৈরি হচ্ছে না।